ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ২৬ পর্যটকের প্রাণ যাওয়ার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক। এর মধ্যেই লাইন অফ কন্ট্রোলের একাধিক জায়গায় ভারত পাকিস্তান গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীরে বন্দুকধারীর হামলার পর এবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি, তারা বেঁচে আছেন। এক ভিডিওতে তারা বিষয়টি স্পষ্ট করেছেন। It's not us, it's them. उनके बारे में सोचो जिनके साथ ये हुआ है, वो लोग कैसा फील करेंगे स्टेटिंग की। बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहा से सारे न्यूज चैनल पे सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है। ही इज द नेवी पर्सन, ही इज द ऑफिसर विद हिम एंड आई एम हिज वाइफ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সেই নারী বলেন, আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের ছবিগুলো ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। ওই দম্পতি বলেন, আমাদের ছবিটিকে কেন নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই। এছাড়া সামাজিক মাধ্যমের তথ্য ঘেটে দেখা যায় ভাইরাল সেই ছবিটি মূলত আরো 1 মাস আগেই পোস্ট করা হয়েছিল। ভারত পাকিস্তান উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর দেশ। দুই চিরশত্রু দেশের মধ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। তবে কি যুদ্ধে জড়াবে দুই দেশ? সামরিক শক্তিতে ভারত পাকিস্তান কে এগিয়ে? যুদ্ধ শুরু হলে কোন কোন দেশ ভারত ও কোন কোন দেশ পাকিস্তানের পক্ষে থাকবে, এই প্রতিবেদনে তা তুলে ধরব। এখন যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ লাগবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু আশঙ্কা করছেন, যদি যুদ্ধ লাগে ভারত জিতবে নাকি পাকিস্তান, যদি লড়াইটা একক হয়। তো আমি একটু আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে, যে টোটাল বক্তব্য আপনি শুনলে বুঝবেন যে যুদ্ধটা যদি হয় তাহলে কে জিতবে। দেশ বাঁচাতে ভারত থেকে 33 পণ্যের আমদানি এক ধাক্কায় বন্ধ। সরকার এবার সোজা পথে হাঁটল না, দরজা বন্ধ করেই দিল। বছরের পর বছর ধরে ভারত যা খুশি তাই পাঠিয়েছে আমাদের দেশে। একদিকে আমাদের দেশীয় শিল্প ধ্বংসের মুখে, আরেকদিকে ভারতের রপ্তানিকারকদের মুনাফা দিনে দিনে আকাশচুম্বী। দেশের বাজার ছিল যেন ওদের বাগানের গাছ, যা খুশি তাই ফলবে, যা খুশি তাই কাটা যাবে। অবশেষে 2025 সালে এসে বাংলাদেশ সরকার এক টেবিলে সব হিসাব কষে দিল। এবার আর কোনো আলোচনার জায়গা নেই। ভারত থেকে এক ধাক্কায় 33টি পণ্যের আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই 33টি পণ্যের তালিকা, যেগুলো এখন থেকে আর বাংলাদেশে ঢুকবে না ভারত থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, জানা অজানা তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিও লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি, তারা বেঁচে আছেন। এক ভিডিওতে তারা বিষয়টি স্পষ্ট করেছেন। It's not us, it's them. उनके बारे में सोचो जिनके साथ ये हुआ है, वो लोग कैसा फील करेंगे स्टेटिंग की। बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहा से सारे न्यूज चैनल पे सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है। ही इज द नेवी पर्सन, ही इज द ऑफिसर विद हिम एंड आई एम हिज वाइफ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সেই নারী বলেন, আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের ছবিগুলো ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। ওই দম্পতি বলেন, আমাদের ছবিটিকে কেন নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই। এছাড়া সামাজিক মাধ্যমের তথ্য ঘেটে দেখা যায় ভাইরাল সেই ছবিটি মূলত আরো 1 মাস আগেই পোস্ট করা হয়েছিল। কাশ্মীর হামলাকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। তবে এর মাঝেই ভারতীয় মিডিয়ার বেশ কিছু কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া এই হামলার পেছনে বিজেপি সরকারের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে, আর এ ব্যাপারে ধীরে ধীরে মুখও খুলছেন অনেকে। পেহেলগাম হামলার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন কাশ্মীরে কর্মরত এক ভারতীয় সেনা সদস্য। সেখানে তিনি দাবি করেন হামলার ঘটনার পর প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেখানকার সেনাবাহিনী। পুরো ঘটনাটি তার কাছে সাজানো এবং পূর্ব পরিকল্পিত লেগেছে বলেও দাবি করেন তিনি। जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी, ये सभी गंभीर सवाल खड़े करती है। सबसे ज्यादा दर्दनाक बात यह थी कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया।
ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो। এছাড়াও প্রশ্ন উঠছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে। কাশ্মীরে বর্তমানে 6 লাখ সেনা মোতায়েন রয়েছে। 50 মিটার পর পর এক একজন সেনা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে সজাগ থাকেন। এরপরও এত বড় হামলা সেনাদের নাকের ডগায় কিভাবে চালানো হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি ও বং নিউজ লাইফের চিফ এডিটর দীপক ব্যাপারী এক ফেসবুক পোস্টে বলেন, হামলার সময় সেখানে কোনো সেনা থাকবে না এটা জঙ্গিরা জানলো কিভাবে? জঙ্গিরা সেখানে 1 ঘন্টা ধরে হত্যালীলা চালালো, পুলিশ কিংবা সেনা সেখানে পৌঁছাতে পারলো না কেন? তিনি আরো বলেন, গত 19 এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করা হলো কেন? তার মানে তিনি জানতেন কাশ্মীরে কিছু ঘটতে যাচ্ছে। তারপরও কেন্দ্র সরকার ব্যবস্থা নিল না কেন? সেদিন পেহেলগামে সেনা ছিল না কেন? পেহেলগাম একটি পর্যটকপূর্ণ স্থান, সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল? তাহলে কি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড? কাশ্মীর হামলাকে মোদীর সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আসাম রাজ্যের বিরোধী দল অল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম। 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গত মঙ্গলবার পেহেলগামে হামলা, এই দুটি ঘটনাকেই সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। যদিও এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের যে কোনো ইস্যুতে সাম্প্রদায়িকতার ট্যাগ লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পেহেলগাম হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ঝান্ডু আলী শেখ নামে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন। এছাড়া পর্যটকদের বাঁচাতে গিয়ে বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছেন টাট্টু ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন শাহ। যদিও ভারতীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করছে হামলায় শুধু হিন্দুদের টার্গেট করা হয়েছে, তবে নিজেদের জীবনের বিনিময়ে সেই দাবিকে ভুল প্রমাণ করেছেন আদিল ঝন্টুরা। দেশ বাঁচাতে ভারত থেকে 33 পণ্যের আমদানি এক ধাক্কায় বন্ধ। সরকার এবার সোজা পথে হাঁটল না, দরজা বন্ধ করেই দিল। বছরের পর বছর ধরে ভারত যা খুশি তাই পাঠিয়েছে আমাদের দেশে। একদিকে আমাদের দেশীয় শিল্প ধ্বংসের মুখে, আরেকদিকে ভারতের রপ্তানিকারকদের মুনাফা দিনে দিনে আকাশচুম্বী। দেশের বাজার ছিল যেন ওদের বাগানের গাছ, যা খুশি তাই ফলবে, যা খুশি তাই কাটা যাবে। অবশেষে 2025 সালে এসে বাংলাদেশ সরকার এক টেবিলে সব হিসাব কষে দিল। এবার আর কোনো আলোচনার জায়গা নেই। ভারত থেকে এক ধাক্কায় 33টি পণ্যের আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই 33টি পণ্যের তালিকা, যেগুলো এখন থেকে আর বাংলাদেশে ঢুকবে না ভারত থেকে। ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়ো দুধ, তামাক, রেডিও যন্ত্রাংশ, টিভি যন্ত্রাংশ, সাইকেল যন্ত্রাংশ, মোটর যন্ত্রাংশ, ফর্মিকা শিট, সিরামিক সামগ্রী, স্যানিটারি সামগ্রী, স্টেনলেস স্টিল সামগ্রী, মার্বেল স্ল্যাব, টাইলস, মিশ্র কাপড়, ছাপানো কাপড়, ডিনার সেট ও গ্লাসওয়্যার, কৃত্রিম রেশমি সুতা, সস্তা প্যাকেটজাত নুডলস, সৌন্দর্য চর্চার প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিক চামচ, বাজারজাত প্লাস্টিক বালতি, অ্যালুমিনিয়াম পাত, সস্তা ইলেকট্রিক সুইচ ও ফিটিংস, থার্মোকল ও ইউপিএস বক্স, কম দামি ফার্নিচার কাঠ, বাজেট রেঞ্জ কিচেন সেট, গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী। এই সিদ্ধান্ত মূলত এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই পণ্যগুলো দেশের অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষতি করছে, বাজার দখল করছে এবং কিছু ক্ষেত্রে অবৈধ রুটে ট্রানজিট হয়ে তৃতীয় দেশে রপ্তানিও হচ্ছে। অর্থাৎ শুল্ক ফাঁকি দিয়ে বৈধ বাণিজ্য ব্যবস্থাকেও নষ্ট করছে এইসব ভারতীয় পণ্য। প্রথমত, এই নিষেধাজ্ঞার মাধ্যমে সরকার একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, বাংলাদেশের বাজার আর ফ্রি ফর অল থাকবে না। বহু বছর ধরে ভারতের সঙ্গে আমাদের একতরফা বাণিজ্য চুক্তির ফাঁকে তারা যেভাবে আমাদের বাজারকে তাদের ল্যাবরেটরি বানিয়ে রেখেছিল, সেটার অবসান এখন শুরু হলো। বহুদিন ধরে এই প্রসঙ্গ উঠে আসছিল ব্যবসায়ী মহলে, কিন্তু এবার সেটা নীতি নির্ধারকদের মিটিং টেবিল থেকেও বাস্তবে রূপ পেয়েছে। দ্বিতীয়ত, এই তালিকার মধ্যে বেশ কিছু পণ্য এমন রয়েছে যেগুলো দেশীয় উৎপাদন খুব ভালো অবস্থানে আছে, যেমন কাগজ, সিরামিক, স্যানিটারি সামগ্রী, মাছ, দুধ ও কাপড়। সোজা কথা, আমরা নিজেরাই এই পণ্য তৈরি করতে পারি এবং করছিও, অথচ ভারতীয় পণ্য কম দামে ঢুকে সেই বাজার মার খাইয়ে দিয়েছে। এতে দেশীয় শিল্প শুধু বিক্রি হারায়নি, বরং অনেক ক্ষেত্রে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যই এবার সরকার নিষিদ্ধ করে দিয়েছে এইসব ভারতীয় পণ্য। তৃতীয়ত, এই নিষেধাজ্ঞার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটা প্রাক বাজেট নীতিমালার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সিদ্ধান্তটি অর্থনৈতিক কৌশল, যেখানে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বাজার গঠন করার রূপরেখা রয়েছে। এখানে অবশ্য একটা প্রশ্ন ওঠে, এই পদক্ষেপ কি শুধু ভারতের জন্য? আপাতত হ্যাঁ, কারণ পণ্যের উৎস ভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত এই পণ্যের 90% ভারত থেকে আসে। এদের বেশিরভাগ আবার কম দামি পণ্য, যেগুলো কেবল মূলধারার বাজার নয়, গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে অনেক দেশীয় ক্ষুদ্র শিল্প যারা স্থানীয় চাহিদা পূরণ করে তারা একেবারে দরজা তালা লাগাতে বাধ্য হয়েছে। আরো গুরুত্বপূর্ণ হলো, সরকারি নিষেধাজ্ঞার সময় কিছু সাবধানতাও রেখেছে, যেমন কাঁচা তামাকের কিছু উপাদান যেগুলো নির্দিষ্ট নিবন্ধিত বিড়ি কারখানা আমদানি করে থাকে, সেগুলোর জন্য বিশেষ শর্তে ছাড় থাকবে। অর্থাৎ যে
যেখানে সত্যিকার প্রয়োজন সেখানকার ব্যতিক্রম অনুমোদন থাকছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতকে একটি প্রধান উৎস হিসেবে দেখে এসেছে। বিশেষ করে আমদানির ক্ষেত্রে বহু বছর ধরে ভারত ছিল 1 নম্বর পছন্দের জায়গা। কারণ ভৌগোলিক নিকটতা, পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা এবং আগের অনেক বাণিজ্যিক সমঝোতার ফলে ভারতীয় পণ্য বাংলাদেশে দ্রুত ও সহজে প্রবেশ করতে পারত। কিন্তু এই সুবিধা একসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ ভারত থেকে আসা অনেক পণ্য দেশের স্থানীয় শিল্পের জন্য মারাত্মক প্রতিযোগিতা তৈরি করে। অনেক সময় এসব পণ্য এত কম দামে আসে যে দেশীয় কারখানাগুলো উৎপাদন খরচই তুলতে পারে না। ফলাফল হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ধস নামে। বছরের পর বছর ধরে ব্যবসায়ী সংগঠনগুলো, শিল্প উদ্যোক্তারা এবং অর্থনীতিবিদরা বলে আসছিলেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের উৎপাদন খাত ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে যেসব পণ্য বাংলাদেশ নিজেই উৎপাদন করতে পারে সেগুলোর ক্ষেত্রেই সবচেয়ে বেশি চাপ পড়েছে, যেমন প্যাকেজিং কাগজ, সিরামিক টাইলস, স্যানিটারি ফিটিংস, গুঁড়ো দুধ, মাছ, কাপড় বা গৃহস্থালির প্লাস্টিক পণ্য। এই সব কিছুর স্থানীয় উৎপাদন ক্ষমতা থাকলেও ভারত থেকে এত কম দামে ঢুকতো যে স্থানীয় কারখানাগুলো টিকতেই পারত না। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার প্রথমে পণ্যের তথ্য বিশ্লেষণ করে। দেখা যায় ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ক্রমাগত বাড়ছে। অর্থাৎ ভারত বাংলাদেশে প্রচুর পণ্য রপ্তানি করছে, কিন্তু বাংলাদেশ সেদেশে খুব পরিমাণে পণ্য রপ্তানি করতে পারছে না। আবার যেসব পণ্য রপ্তানি হয় সেগুলো নানা বিধিনিষেধ, কোটা বা মান সংক্রান্ত বাধা জারি থাকে। এই একতরফা অবস্থার মধ্যে সরকার সিদ্ধান্ত নেয় যেসব পণ্যের দেশে উৎপাদন শক্তিশালী সেগুলো ভারত থেকে আমদানি বন্ধ করতে হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড 2025 সালের এপ্রিল মাসে 33টি পণ্যের তালিকা প্রকাশ করে, যেগুলো ভারত থেকে আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এর পেছনে 3টি মূল কারণ আছে। প্রথমত, দেশীয় শিল্প সুরক্ষা; দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় আমদানির চাপ কমানো; তৃতীয়ত, অপ্রত্যক্ষভাবে শুল্ক ফাঁকি, রিরাউটিং বা অবৈধ পণ্য রপ্তানির পথ বন্ধ করা। এই নিষেধাজ্ঞা ঘোষণার পর আন্তর্জাতিক ও প্রতিবেশী প্রতিক্রিয়া খুব স্বাভাবিকভাবেই এসেছে। ভারতের কিছু রপ্তানিকারক গোষ্ঠী এতে অসন্তুষ্ট হয়েছে, কারণ বাংলাদেশের বাজার ভারতের অনেক ছোট মাঝারি ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য। তারা দীর্ঘদিন ধরে এখান থেকে সহজেই ব্যবসা করে আসছিল। এখন সেই প্রবাহ থেমে যাওয়ায় তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সময় অনেকে প্রশ্ন তুলেছেন, নিষেধাজ্ঞার ফলে কি দেশের বাজারে সংকট তৈরি হবে না? আসলে বিষয়টা পুরোপুরি ভিন্ন। সরকার এমন পণ্য নির্বাচন করেছে যেগুলো বাংলাদেশের ভিতরে উৎপাদিত হয় অথবা অন্য দেশ থেকেও সহজে আমদানি করা যায়, যেমন চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তুরস্ক এমনকি মধ্যপ্রাচ্য থেকেও অনেক বিকল্প উৎস আছে। কাজেই এই নিষেধাজ্ঞার ফলে বাজারে ঘাটতির আশঙ্কা নেই, বরং এতে স্থানীয় শিল্পে একটা ন্যায্য প্রতিযোগিতা তৈরি হবে। দেশের কারখানাগুলো আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে, নতুন উদ্যোক্তারা উৎসাহ পাবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। একদিকে আমদানির চাপ কমবে, অন্যদিকে দেশীয় উৎপাদন বাড়বে। এই পরিবর্তন বাংলাদেশের কৌশলগত অবস্থানকেও শক্তিশালী করেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভেতরে যেখানে ভারসাম্য পরিবর্তন হচ্ছে, সেখানে বাংলাদেশ নিজেকে একটি স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করছে। চীন, তুরস্ক, মালয়েশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এই নীতির অংশ। দক্ষিণ এশিয়ার দুইটা পরাশক্তি হিসেবে কাজ করে ভারত এবং পাকিস্তান। কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে যে পর্যটকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এই ঘটনায় উত্তাল ভারত, এমনকি আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও মোদীর কাছে বার্তা পাঠিয়েছেন আর এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। কিন্তু এই ঘটনাটি ঘটার পরপরই আপনারা জানেন যে আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম যে এই ঘটনাটা দায়ভার যারা স্বীকার করেছে তারা কারা। তো সেখানে কয়েকজনের স্কেচ আঁকা হয়েছে এবং দাবি করা হচ্ছে এরা সবাই পাকিস্তানি। এখন যদি যে পাল্টাপাল্টি অ্যাকশন আমরা দেখছি কূটনৈতিক লেভেলে, ভিসা রেস্ট্রিকশন, ব্যবসা বাণিজ্য সব, এখন যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ লাগবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু আশঙ্কা করছেন যদি যুদ্ধ লাগে ভারত জিতবে নাকি পাকিস্তান, যদি লড়াইটা একক হয়। একক তো আমি একটু আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে, যে টোটাল বক্তব্য আপনি শুনলেই বুঝবেন যে যুদ্ধটা যদি হয় তাহলে কে জিতবে। ভারতের জনসংখ্যা হচ্ছে টোটাল 140 কোটি, আর অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে তার প্রায় 6/1 মানে 24 কোটি। সামরিক দিক দিয়ে তুলনা করলে দেখা যায় ভারত পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে। তো কি কি এগিয়ে দেখি, ভারতের সামরিক বাহিনীতে কাজ করার জন্য 6,50,00,000 মানুষ তারা ট্রেন্ড এবং কি সেনাবাহিনীর সাথে কানেক্টেড। অপরদিকে পাকিস্তানে এই সংখ্যা 1 কোটি। আপনার এখন যদি আমরা দেখি অর্থনৈতিক দিক দিয়েও আপনার ভারত সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে। যেমন গত 23-24 অর্থ বছরে 73.8 বিলিয়ন রুপি বরাদ্দ ছিল, যা তাদের মোট বাজেটের 13%। আর অপরদিকে পাকিস্তানের সামরিক খাতেও বাজেট ছিল কম না, বাট ভারতের তুলনায় কম, $6.34 বিলিয়ন। আচ্ছা, এরপর আমরা দেখি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ভারতের সেনাবাহিনীর সক্রিয় জনবলের সংখ্যা 14,40,000। এর মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহৎ সেনাবাহিনীতে পরিণত হয়েছে ভারত। আর তাদের এর পাশাপাশি 11,50,000 সেনা রিজার্ভ আছে, মানে টোটাল তাদের 25 লাখ অ্যাক্টিভ সেনা সদস্য।
অপরদিকে পাকিস্তানের এটা হচ্ছে 4-এর 1। পেশাদার যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সক্রিয় সেনা আছে 6,50,000, আর রিজার্ভ সেনা আধা সামরিক বাহিনীর সদস্য আছে। সেনাবাহিনীর সক্ষমতা, ভারতের সেনাদের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, T-90 ভিম ট্যাঙ্ক, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ব্রাহ্মোস ক্রুজ মিসাইল, হাউচার এবং অন্যান্য আধুনিক কামান। পাকিস্তানের সেনারা তাদের ক্ষিপ্রতার জন্য অপরদিকে পরিচিত। তো তাদের রয়েছে খালিদ ট্যাঙ্ক। এছাড়া চীন এবং পশ্চিমাদের অন্যান্য আধুনিক যন্ত্র তারাও কিন্তু ব্যবহার করে। বিমান বাহিনী, ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় কার্যকরী। তাদের বিমান বাহিনীতে 2,229টি বিমান আছে। এর মধ্যে 600টি যুদ্ধ বিমান, 831টি সাপোর্ট বিমান, হেলিকপ্টার 899টি। এরপরে আপনার বিমান বাহিনীতে আছে রাফায়েল, মেরেস 2000, MiG-29, সুখোই Su-30 MKL। এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তেজাস নামের একটি বিমান তৈরি করেছে ভারত। পাকিস্তান বিমান বাহিনীর কাছে আছে আপনার 1,470টি বিমান। এর মধ্যে 479টি হচ্ছে যুদ্ধ বিমান, হেলিকপ্টার আছে 342টি, পরিবহন বিমান আছে 39টি, আর প্রশিক্ষণ বিমান আছে 283টি। পাকিস্তান বিমান বাহিনীর কাছেও তাদের নিজস্ব এবং চীনা প্রযুক্তির জেফ থান্ডার, ফ্রান্সের তৈরি মিরাজ 5, মিরাজ 3, যুক্তরাষ্ট্রের তৈরি লর্ড-হিক F-16, ফাইটিং ফ্যালকন, চীনা F-7PG সহ অন্যান্য দেশের বিমান এবং হেলিকপ্টার। নৌবাহিনীতেও ভারতের নৌবাহিনী বেশ বড়, 130টিরও বেশি জাহাজ, বিমান বাহিনী রণতরী, ডেস্ট্রয়ার, সাবমেরিন। আর নৌবাহিনীতে আছে প্রায় 67,000 সদস্য। বিমানবাহী জাহাজ আছে 2টি, সাবমেরিন আছে 18টি, যার মধ্যে একটা পারমাণবিক শক্তি সমৃদ্ধ। অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী সাজানো হয়েছে প্রতিরক্ষার বিষয়টি মাথায় রেখে। তাদের জাহাজ 75টি, 13টি সাবমেরিন। পাক নৌবাহিনীতে আপনার সদস্য হচ্ছে 25, তবে তাদের বিমানবাহী রণতরী আপনার নাই। স্বাভাবিকভাবে ভারত একটা বড় দেশ, সেই ক্ষেত্রে তাদের সবকিছুই পাকিস্তানের তুলনায় জনগণ যেহেতু 6 গুণ বেশি, তো বুঝতে পারছেন সকল দিকে তারা একটু বেশি অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে। প্রশ্ন হচ্ছে, তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ ছাড়া যদি ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ হয় তাহলে ভারত জিতবে, আর তৃতীয় কোনো দেশ কানেক্ট হলে কোনো দেশে জিতবে না, কারণ পৃথিবী 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। অলরেডি ইসরায়েল ভারতের পক্ষে যুদ্ধ লাগলে সাপোর্ট দিতে ঘোষণা দিয়ে দিয়েছে। পাকিস্তানের পক্ষে চীন তার অবস্থান প্রকাশ করেছে। এবার আমেরিকা কোন দিকে যাবে, ভারতের দিকে যাবে, মানে এখন এখান থেকে বিভাজন তৈরি হবে। আবার ভারতের সাথে রাশিয়ারও খুব ভালো সম্পর্ক। তবে এই যুদ্ধে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশের 3 দিকেই ভারত। আমরা চাই না এই দেশগুলোর মধ্যে কোনো যুদ্ধ হোক। আর আবেগে যারা আছেন যে ভাই এই যুদ্ধ লাগলে পাকিস্তান জিতবে, আপনি মানে দেখতে হবে সব। আর এই যুদ্ধ এই অঞ্চলের জন্য খুবই ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে। তবে পারমাণবিক ইস্যুতে 2 দেশই সক্ষমতা অর্জন করেছে। কেউ কেউ বলছেন, আবার কেউ বলছেন না পাকিস্তানের কাছে আসলে পারমাণবিক কোনো মেশিনারিজ নাই, বাট কেউ কেউ বলছেন যে পাকিস্তানের কাছে পারমাণবিক মেশিনারিজ আছে, ভারতেরও আছে। সুতরাং এই কারণে ভারত পাকিস্তানকে বহুবার আক্রমণের চিন্তা করেও আরাকান আর্মির বাংলাদেশ সীমান্তের মধ্যে ঢোকা, সেখানে জলকেলি উৎসবে পার্টিসিপেট করা অ্যান্ড ইন প্রেজেন্স অফ বিজেপি, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আপনারা যারা সচেতন মানুষ তারা নিজেরাও নানান রকম খোঁজ খবর করেছেন নিশ্চয়ই। এটা একটা ফলো আপ দরকার আছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সহজে মন্ত্রী বেরিয়ে যাই অভ্যাসের কারণে। যাই হোক, উপদেষ্টা যেটা বলেছেন একটু শুনি, তারপর আসলে এই ব্যাপারটা নিয়ে আরেকটু কথা বলে রাখা দরকার, কারণ এটা বাংলাদেশের জন্য একটা বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের সামনে জিজ্ঞেস করছেন, সম্প্রতি বান্দরবানের রেমাক্রিতে বৈশাখী উৎসবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন দেখতে হবে আরাকান আর্মি ফাইট করতেছে অনেক দিন যাবত, এদের অনেকে এপারে বিয়ে করে ফেলেছে। এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়, সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনারা কেউ কেউ বুঝেছেন, আমি বুঝিনি, আমি আসছি। উনি আরও বলেন, আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার, আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা দখল করে রেখেছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে, আপনাদের বুঝতে হবে। এটা সমাধানের চেষ্টা চলছে, আর সীমান্ত পুরোভাবে রক্ষিত ছিল। আমি ওনার ওই আগের অংশটা আবারও বলি, এখানে দেখতে হবে আরাকান আর্মি ফাইট করতেছে অনেক দিন যাবত, এদের অনেকে এবারে বিয়ে করে ফেলেছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়, সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। এক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে। জনাব জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা পরেও যেটা বলেছেন, হ্যাঁ, মিয়ানমারের সাথে এখন যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি আরাকান আর্মিকে এটা পার্ট করতে হবে, উপায় নেই।
আপনি যখন বৈধভাবে ইম্পোর্ট করছেন সেটা যেদিক দিয়েই আসতে যাবে, এখানে যেহেতু এই অঞ্চলটা তাদের দখলে আছে, আরাকান আর্মিকে টাকা পয়সা দিতে হবে, এটা ট্রু। আরাকান আর্মির লোকজন এই পারে বিয়ে করে থাকতে পারে, কারণ জাতিগতভাবে প্রচুর সিমিলারিটি আছে। আমরা তো আসলে একটা বর্ডার টেনে দেই, রাজনৈতিক বর্ডার, কিন্তু পৃথিবীর দেশে দেশে আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী বিভক্ত হয়ে গেছে। আমি একদিন বেশ আগে মানে কুকি চিনদেরকে নিয়ে আলাপ করতে গিয়ে দেখিয়েছি এর অধীনে যে 50টার মতো জাতিসত্তা আছে তারা 3টা দেশে বিভক্ত হয়ে পড়েছে ঘটনাচক্রে। এটা সব পৃথিবীর বিভিন্ন দেশে আছে, পশতুনরা ভাগ হয়ে গেছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে এরকম। তো ফলে যেটা হয়, তাদের মধ্যকার যে ব্রাদারহুড, তাদের মধ্যকার যে আত্মীয়তার বন্ধন, ওগুলো হাজার হাজার বছরে তৈরি হওয়া, ওগুলো মুহূর্তে শেষ হয়ে যায় না, ওগুলো আসলে শেষ করে দেওয়া যায় না। তারা বিয়ে করেছেন, এটাও সত্য, হতেই পারে। এবং ওই বর্ডারটা খুবই টাফ, খুবই পরাস, এটা এখন না, অনেক অনেক আগে থেকে। ওখানে আসলে সেই অর্থে টহল দেওয়াও খুব সহজ না। এটা আমি রীতিমতো ওখানে দায়িত্ব পালন করে এসছেন সামরিক বাহিনীর অফিসার, তখন বিডিআরে ছিলেন, এমন মানুষের কাছ থেকেও শুনেছি, সব মানলাম। কিন্তু তারা আসছেন, তারা 10 কিলোমিটার ভিতরে ঢুকেছেন, তারা সেখানে একটা উৎসবে পার্টিসিপেট করছেন এবং তারা আরাকান আর্মির সিম্বল, লোগো, অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকেছেন। ভয়ঙ্কর সমস্যা কিন্তু ওই জায়গায়। এবং আরও সবচেয়ে জরুরি কথা, যেটা বিভৎসতম বলবো আমি, সেখানে বিজিবি প্রেজেন্ট ছিল, বিজিবি সামনে এই ঘটনাগুলো ঘটেছে। বিজিবি বলেছেন তারা নিরাপত্তার পরিস্থিতি দেখার জন্য সেখানে গেছেন। তার মানে বিজিবি ওখানে নিরাপত্তা বিধান করছে। আমাদের যেমন বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়, মিছিল হয়, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলোকে পাহারা দেয় যাতে সেগুলো সুচারুভাবে ঠিকঠাক মতো ঘটতে পারে। তার মানে আরাকান আর্মির একটা জলকেলি উৎসব, সেটাকে বিজিবি পাহারা দিচ্ছে সব ঠিকঠাক রাখার জন্য। এবং আবার বলছে তারা আরাকান আর্মি হিসেবে ওখানে এসছে। এখানে কেউ বিয়ে করে ফেলেছে, লুকিয়ে 2-4 জন এসে এরকম একটা পার্টিসিপেট করে চলে গেল, আমরা চিনলাম না, ও তো আরাকান আর্মি, এটা এরকম না। এটা তারা আরাকান আর্মি জানান দিয়ে এসছে। এই কথা আমি আবারও বলতে চাই, তারা জানান দিয়ে এসছে। সেখানে স্থানীয় সরকার পরিষদের সদস্যরা ছিলেন, মানে পলিটিক্যাল পার্টি নেতা, বিএনপির একজন নেতা ছিলেন, সবাই মিলে আসলে তার মানে আরাকান আর্মি জেনে শুনে এসেছেন। এবং খুবই খুবই মনোযোগ দেওয়া বা গুরুত্ব দেওয়ার বিষয় সেটা হচ্ছে তারা বক্তৃতায় বলছেন তারা বহুদিন পর, আমি স্মৃতি থেকে বলছি, কয়েকদিন আগের ঘটনা আমার মনে আছে, আমার ওই ভিডিওতে বিস্তারিত পড়ে শুনিয়েছি, যে তারা একত্র হতে পেরেছেন, তাদেরকে বিভক্ত করে রাখা হচ্ছিল। মানে আরাকান আর্মি এসে বলছে তারা এখানকার জনগণের সাথে একত্র হতে পেরেছেন, বিভক্ত করে রাখা হয়েছিল, তারা বিভক্তি চান না, ইত্যাদি ইত্যাদি। তার মানেটা কি? সিম্বলিকলি অনেক কিছু বলা যায়, অনেক কিছু ইন্টারপ্রেট করা যায়। আবার এটাও ইন্টারপ্রেট করা যায় যে তাদের এই যে জাতিসত্তার নৈকট্য, তারা আবার একত্র হইতে চান টান ইত্যাদি। যাই হোক, আমি যে ঘটনাটা ঘটে গেছে এবং এটা আমি জানি না, আমি সত্যিই জানি না সরকারের মনে কি আছে। আমি সেদিনও বলেছি যে আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টা আছে, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, একই সাথে তিনি জনাব খলিলুর রহমান, আমরা তার জায়গা থেকে কিন্তু কোনো রকম কোনো ক্লারিফিকেশন দেখি নাই। এটা দেখা দরকার আছে, মানে কেন এটা করতে দেওয়া হয়েছে, এটার তো আসলে ব্যাখ্যা আমাদের লাগবে। যেখানে বিজেপি প্রেজেন্ট ছিল, রাষ্ট্র প্রেজেন্ট ছিল, সেখানে আরাকান আর্মি 10 কিলোমিটার ঢুকে তার পরিচয় প্রকাশ করে তার ব্যাজ লাগিয়ে ঢুকেছে, সেই ব্যাখ্যাটা তো লাগবে। আমরা ছেলে খেলা যেন না করি, কারো কোনো রকম কোনো খোয়াব পরিপূর্ণ করার জন্য, কারো প্ররোচনায়, কারো উদ্দেশ্য সফল করার জন্য এই ধরনের বিষয়কে এখানে এনে আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করা, এগুলো যেন কোনোভাবেই না হতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। আমি তাদেরকে আহ্বান জানাই না, কারণ যে মানুষগুলো এই ধরনের কাজ করবে তার নিজস্ব পেটি গেইনিংয়ের জন্য তারা করবে, তাদেরকে আমরা আসলে এখান থেকে রোধ করতে পারবো। কিন্তু আমরা জনগণ যদি সচেতন হই, আমরা জনগণ যদি এই ব্যাপারে প্রতিবাদী হই, তাহলে এসব বন্ধ হবে। ওই ভিডিওতে বলেছি, তারা রিপিট করছে না, তারপর ওইখানকার 2-3টা কথা একটু বলে শেষ করি, অনেকে হয়তো এটা দেখেননি। আমরা প্রথম থেকে বলে আসছি, যখন রাখাইন প্রভিন্সটা আরাকান আর্মির দখলে গেল, তখন আমরা বলেছি যে আরাকান আর্মির সাথে একটা ইনফর্মাল যোগাযোগ থাকতে হবে। এটা অনেকেই বলেছেন এবং এটা উচিত, কারণ ভবিষ্যতে রোহিঙ্গাদের কপালে কি আছে কি হবে, এটার জন্য আসলে আরাকান আর্মির সাথেও একটা ডিল লাগবে। জান্তা সরকার তো আছেই, কারণ আমরা এখনও আসলে জানি না জান্তা সরকার ইভেন এই জায়গাগুলো রিক্যাপচার করতে পারবে কিনা, সেটাও প্রশ্ন আছে। এটা তারা আগেও করেছিল, হারানোর পর আবার দখল করেছে, আবার নাও পারতে পারে। এটা একটা খুবই শিথিল কনফেডারেশন হয়ে যেতে পারে মিয়ানমার, এবং সবচেয়ে এক্সট্রিম পসিবিলিটি হচ্ছে এটা একটা পৃথক দেশ হয়ে যাবে। যদি যেটাই হোক না কেন, ওই যোগাযোগ থাকবে। কিন্তু তাই বলে তার সাথে আমরা ফর্মালি এই রকম তাকে বাংলাদেশের মাটিতে এনে দেব এবং একটা হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা বলা হচ্ছে, সেটা আমরা দিয়েছি কিনা গোপনে গোপনে ভেতরে সেগুলোর নিশ্চিত না হওয়া অবস্থায় সব জিনিস কোনোভাবেই আমাদের জন্য ঠিক হবে না। এটা বড় ঝুঁকি করবে এবং এটা বাংলাদেশকে একটা পোটেনশিয়াল টার্গেটে পরিণত করবে মিয়ানমার জান্তা সরকারের। আবার এই জিনিস যদি চর্চা শুরু হয়ে যায়, আরাকান আর্মি তার দিক থেকে এগুলো চাইতে থাকবে, কোনো একটা পর্যায়ে এটা বন্ধ করাও তখন টাফ হয়ে যাবে। সো সব কিছু মিলে এই ধরনের খুব বাজে ধরনের ইম্যাচিওর
ইম্যাচিওর অ্যাডভেঞ্চারিজম সরকারের দিক থেকে যেন না হয়। আমরা অন্তত সতর্ক থাকবো, আমরা শোরগোল করব। আমি কথা আবারও বলি, আমরা এই সরকারের মধ্যে কারো মধ্যে এই ধরনের প্রবণতা দেখছি, তারা কোনো না কোনোভাবে এই সরকারের হয়ে তারা কিছু একটা ঘটাতে চান, কিছু একটা করতে চান, বাই উইচ এই সরকারের টেনিওরটা এক্সটেন্ড করে। এই প্রবণতা এই সরকারে কারো মধ্যে আছে। এটা কোনো গোপন খবরের বিষয় না, এটা আসলে নানাভাবে প্রকাশিত হয়েছে। কেউ এক্সপ্লিসিটলি বলে ফেলেছেন, কেউ হালকা ঢঙে বলেছেন। সুতরাং আমরা এভাবে যদি চিন্তা করি যে এখানে যদি একটা বাংলাদেশ খেওসের মধ্যে জড়িয়ে যায়, আধা যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষের মধ্যে জড়িয়ে যায়, তাহলে তো সরকারকে ক্ষমতায় রাখার একটা ভালো বাহানা তৈরি হয়। তখন নির্বাচন পিছিয়ে দেয়া, নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারাও এই অবস্থায় সরকারে যাব কিনা নানান রকম হিসাব নিকাশ শুরু হবে। কৌশল হিসেবে খারাপ না, এটা করবে না আমি মনে করি না। যারা এই সরকারে আছে তারা প্রত্যেকে এই দেশকে ভালোবাসেন নিজের চাইতে, আমি সেটা মনে করি না। নার্সিসিস্টরা যদি থেকে থাকেন, আমি ধারণা করি আছে, সব কিছুর আগে তাদের নিজেদেরকে ভালোবাসেন, এটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।